নমস্কার, আমি মৌ। আমার আজকের নিবেদন হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ভূত। কি বাদামি না হতো শ্রীশ পারমাণিকের বাগানে, রাস্তার ধারে বড় বাগানটা অনেক দিনের প্রাচীন গাছপালায় ভর্তি। নিবিড় অন্ধকার বাগানের মধ্যে দিনের বেলাতে একটু দূরেই আমাদের উচ্চ প্রাইমারি পাঠশালা, রাখাল মাস্টারের স্কুল। একটা বড় তুঁত গাছ আছে স্কুলের প্রাঙ্গণে, সেজন্যই আমরা বলি তুঁততলার স্কুল। দুজন মাস্টার আমাদের স্কুলের, একজন হলেন হীরালাল চক্রবর্তী। স্কুলের পাশেই এর একটা হাড়ির দোকান আছে, তাই এর নাম হাড়ি বেচা মাস্টার। মাস্টার তো নয়, সাক্ষাৎ জম। বেতের বহর দেখলে পিলে চমকে যায় আমাদের। টিফিনের সময় মাস্টার মশাইরা দুজনেই ঘুমোতেন। আমরা নিজের ইচ্ছে মতো মাঠে বাগানে বেরিয়ে ঘন্টাখানেক পরে এসে হয়তো দেখি তখনও মাস্টার মশাইদের ঘুম ভাঙেনি। সুতরাং তখনও আমাদের টিফিন আর শেষ হলো না। টিফিন মানে হচ্ছে ছুটি, মাস্টার মশাইদের ঘুমোবার ছুটি। সেদিনও এমন হলো। রেল লাইন আমাদের স্কুল থেকে অনেক দূরে। আমরা মাতলার পুল বেরিয়ে এলাম, এরপর রেল লাইনও পেরিয়ে এলাম। ঘন্টাখানেক পরে এসেও দেখি তখনও হাড়ি বেচা মাস্টারের নাক ডাকছে। নারায়ণ বললে, আরে চুপ চুপ, চেঁচাসনি, চল ততক্ষণ পরামানিকদের বাগানে বাদাম খেয়ে আসি। আমাদের দলে সবাই মত দিলে। আমিও বললাম, বাদাম পাড়া সোজা কথা, তলায় কত পড়ে থাকে এ সময়, চল তো দেখি। এইবার আমরা সবাই মিলে পড়া মানিকদের বাগানে ঢুকলাম পুলের তলার রাস্তা দিয়ে। দুপুর তখন 2টো, রোদ ঝকমক করছে। শরৎকাল, রোদের তেজও খুব বেশি। গত বর্ষায় আগাছা জঙ্গল ও কাটা ঝোপের বেজায় বৃদ্ধি হয়েছে বাগানের মধ্যে। জঙ্গলের মধ্যে দিয়ে সুরিপথ, এখানে ওখানে মোটা লতা গাছের ডাল থেকে নেমে নিচেকার ঝোপের মাথায় দুলছে। আমরা এ বাগানের সব অংশে যাইনি। মস্ত বড় বাগানটা পাকা রাস্তা থেকে গিয়ে নদীর ধার পর্যন্ত লম্বা। পেয়ারাও ছিল কোনো কোনো গাছে, কিন্তু অসময়ের পেয়ারা তেমন বড় হয়নি। ফল আরও যদি কোনো রকমের কিছু থাকে, খুঁজতে খুঁজতে নদীর ধারের দিকে চলে গেলাম। বাদাম তো মিললই না, যাও বা পাওয়া গেল, ইট দিয়ে ছেঁচে তার শ্বাস বের করার ধৈর্য আমার ছিল না। সুতরাং দলের সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেল। নদীর দিকে বন বেজায় ঘন, এদিকে বড় একটা কেউ আসে না। খসখস শব্দে শুকনো পাতার উপর দিয়ে শেয়াল চলে যাচ্ছে। কুল্ল পাখি ডাকছে উঁচু তেঁতুল গাছের মাথায়। আমার যেন কেমন ভয় ভয় করছে। আমাদের স্কুলে ছেলেরা কানে হাত দিয়ে গায়, ঠিক দুঃখকুর বেলা, ভূতে মারে ঢেলা, ভূতের নাম রশি, হাঁটু হেরে বসি। সঙ্গে সঙ্গে তারা অমনি হাঁটু গড়ে বসে পড়ল। এসব করলে নাকি ভূতের ভয় চলে যায়।
আমার সঙ্গে কেউ নেই, ঠিক দুপুরবেলাতেও বটে। মন্তরটা মুখে আউড়ে হাঁটু গেড়ে বসবো, কিন্তু ভূতের নাম রশি হলো কেন? শ্যামও তো হতে পারত, কালো তো হতে পারত, নিবারণ হতেই বা আপত্তি কি ছিল? একটা বাঘ ঘুরে বড় একটা বাঁশবন আর নিবিড় ঝোপ তারতলায়। সেখানটায় গিয়ে আমার বুকের ঢিপ ঢিপ যেন হঠাৎ বন্ধ হয়ে গেল। একটা আমড়া গাছের তলায়, ঘন ঝোপের মধ্যে আমড়া গাছের গুড়ি ঠেস দিয়ে বসে আছে বড় বাঘদিনী। ভালো করে উঁকি মেরে দেখলাম, হ্যাঁ ঠিক বড় বাঘদিনী বটে। সর্বনাশ, সে যে মরে গিয়েছে। বড় বাঘদিনীর বাড়ি আমাদের গায়ের গোসাইয়ে পড়ে। অশ্বত্থতলার মাঠে একখানা দোচালা কুঁড়ে ঘর যে থাকতো, কেউই ছিল না তাতে। পালমশাইয়ের বাড়ি ঝিগিরি করত অনেকদিন থেকে এসে। তারপর তার জ্বর হয়, এই পর্যন্তই জানি। একদিন তাকে আর ঘরে দেখা যায় না, মাস 2 আগের কথা। একটা স্ত্রীলোকের মৃতদেহ পাওয়া গেল বাউরের ধারে বাঁশবনে। শিয়াল কুকুরে তাকে খেয়ে ফেলেছে অনেকটা। সেই রকমই কালো রোগা মতো দেহটা, বড় বাঘদিনীর মতো। সকলে বললে, জ্বরের ঘরে বাউরে জল তুলতে গিয়ে বরে মরে গিয়েছি। সেই বড় বাঘদিনী আমড়া গাছের গুড়ি ঠেস দিয়ে দিব্যি বসে, আর আমি এক ছুটে বন বাগান ভেঙে দিলাম ছুট পাকা রাস্তার দিকে। যখন বাদামতলায় দলের মধ্যে এসে পৌঁছালাম, তখন আমার গা ঠক ঠক করে কাঁপছে। ছেলেরা বললে, কি হয়েছে রে, অমন করছিস কেন? আমি বললাম, ভূত। কোথায় রে? সে কি? দূর। বড় বাঘদিনী বসে আছে ঝোপের মধ্যে আমড়া তলায়, সেই নদীর ধারের দিকে স্পষ্ট বসে আছে দেখলাম। সে কি রে, তা কখনো হয়? নিজের চোখে তো দেখলাম একেবারে স্পষ্ট করে বাঘদিনীকে। দূর, চল তো যাই, দেখি কেমন তোর মিথ্যে কথা। সবাই মিলে যেতে উদ্যত হলো, কিন্তু সেই সময় দলের চাই নিমাই কলু বললে, না ভাই, ওর কথায় বিশ্বাস করে অত দূর গিয়ে স্কুলে ফিরতে বড্ড দেরি হয়ে যাবে। এতক্ষণ মাস্টারদের ঘুম ভেঙে গেছে। হাঁড়ি ভাজা মাস্টারের বেতের বহর জানো তো, সে ঠেলা সামলাবে কে? আমি ভাই যাব না, তোমরা যাও, ওর সব মিথ্যে কথা। ছেলের দলের কৌতূহল মিটে গেল হাঁড়ি বেচা মাস্টারের বেতের বহর স্মরণ করে। একে একে সবাই স্কুলের দিকে চলল, আমিও চললাম। আমরা গিয়ে দেখি মাস্টার মশাইদের ঘুমখানিক আগেই ভেঙেছে। ওদের গতিক দেখে মনে হলো হাঁড়ি বেচা মাস্টার আমার শূন্য ক্লাসরুমের সামনে অধীরভাবে পায়চারি করছিলেন। আমাদের আসতে দেখে বলে উঠলেন, এই যে খেলা ভাঙলো। আমরাও বলতে পারতাম, আপনার ঘুম ভাঙলো, কিন্তু সে কথা আর বলে কি? তার ক্রুদ্ধ দৃষ্টির সামনে আমরা তখন সবাই এতটুকু হয়ে গিয়েছি। ক্লাসে ঢুকে দেখি তিনি হাঁকলেন। রত্না, অর্থাৎ আমি, এগিয়ে গেলুম। কোথায় থাকা হয়েছিল? আমি তখন নবমীর পাঁঠার মতো জড়সড় হয়ে কাঁপছি। এদিকে বড় বাঘদিনী, ওদিকে হাঁড়ি বেচা মাস্টার। আমার অবস্থা অতীব শোচনীয় হয়ে উঠেছে, কিন্তু শেষ অস্ত্র ছিল আমার হাতে, তা ত্যাগ করলাম। বললাম,
পণ্ডিত মশাই, দেরি হয়ে গেল কেন ওরা জানে। সবাই মিলে পারমাণিকের বাগানে বাদাম কুড়োতে গিয়ে ভূত দেখেছিলাম তাই। হাড়ি বেচা মাস্টারের মুখে অবিশ্বাস ও আতঙ্ক যুগোৎপদ ফুটে উঠল। বললেন, ভূত? ভূত কি রে? আজ্ঞে ভূত, সেই যারা। বুঝলাম, বাদর। কোথায় ভূত? কি রকম ভূত? সবিস্তারে বললাম। আমার সঙ্গীরা আমায় সমর্থন করলে। আমায় কিরকম হাঁপাতে হাঁপাতে আসতে দেখেছিল বললে সে কথা। হাড়ি বেচা মাস্টার ডেকে বললেন, শুনছেন দাদা? রাখাল মাস্টার তামাক খাওয়ার জোগাড় করছিলেন। বললেন, কি? ওই কি বলে শুনুন, রত্না নাকি এক্ষুনি ভূত দেখে এসেছে সর্বপারমাণিকের বাগানে। সর্বপারমাণিক কি? আরে ওই শ্রীশ পারমাণিকের বাবার নাম ওদেরই বাগানে। আবার বর্ণনা করি সবিস্তারে। রাখাল মাস্টার গোড়া ব্রাহ্মণ। হাঁচি, টিকটিকি, জলপোড়া, তেলপোড়া সব বিশ্বাস করতেন। গম্ভীরভাবে ঘাড় নেড়ে বললেন, তা হবে না, অপঘাতে মৃত্যু, গতি তো হয়নি। হাড়ি বেচা মাস্টার একটু নাস্তিক প্রকৃতির লোক। অবিশ্বাসের সুর তখনও তার কথার মধ্যে থেকে দূর হয়নি। তিনি বললেন, কিন্তু দাদা, এই দুপুরবেলা ভূত থাকবে বাগানে বসে, গাছের গুড়িও ঠেস দিয়ে? তাতে কি? তা থাকবে না, ভূতের এমন কিছু লেখাপড়া করে দিয়েছে নাকি? তোমাদের আবার যত সব ইয়ে। আচ্ছা, চলুন গিয়ে আর দেখে আসি। ছেলেরা সবাই সমস্বরে চিৎকার করে সমর্থন করলে। রাখাল মাস্টার বললেন, হ্যাঁ, যত সব ইয়ে। ভূত তোমাদের জন্য সেখানে এখনো বসে আছে কি না? ওরা হলো কি বলে, অশরীরী, মানে ওদের শরীর নেই। ওরা মানে বিশেষ অবস্থা। হাড়ি বেচা মাস্টার বললেন, চলুন না দেখে আসি গিয়ে কিরকম কাণ্ডটা, যেতে দোষ কি? আমরা সকলেই তো তাই চাই। এরা গেলে এক্ষুনি স্কুলের ছুটিও হবে এখন, সেদিকেও আমার ঝোঁকটা বেশি। যা হলো সবাই মিলে। হুড়মুড় করে ছেলের পাল চলল মাস্টারদের সঙ্গে। আমি আগে আগে, ওরা আমার পেছনে। সেই নিবিড় ঝোপটাকে আমি নিয়ে গেলাম ওদের সকলকে। যে দৃশ্য চোখে পড়ল তা কখনো ভুলব না। এত বছর পরেও সে দৃশ্য আবার যেন চোখের সামনে দেখতে পাই এখনো। সবাই মিলে ঝোপটোপ ভেঙে সেই আমড়াতলায় গিয়ে পৌঁছালাম। যা দেখলুম তা অবিকলেই। আমড়া গাছের তলায় একটা ছেঁড়া, অতি মলিন, অতি দুর্গন্ধ কাঁথা পাতা, পাশে একটা ভারে আধভাট্টাক জল, একরাশ আমড়ার খোসা ও আটির জ্বর হয়েছে পাশে। কত টাটকা, কত কিছু দিন আগেই খাওয়া। একরাশ কাঁচা তেঁতুলের ছিবড়ে, পাকা চালতার ছিবড়ে শুকনো। ছিন্ন কাঁথার ওপর জীর্ণশীর্ণ বৃদ্ধা বড় বাগদিনী মরে পড়ে আছে। খানিকটা আগে মরে গিয়েছে। এ সমস্যার কোনো মীমাংসা হয়নি অবশ্য। আমরা হৈ হৈ করে বাইরে গিয়ে খবর দিলাম। গ্রাম্য চৌকিদার ও দফাদার দেখতে এলো। কেন যে 12 বাগদিনী এই জঙ্গলে এসে লুকিয়েছিল নিজের ঘর ছেড়ে, এ প্রশ্নের উত্তর কে দেবে? কেউ বললে ওর মাথা হঠাৎ খারাপ হয়ে গিয়েছিল, কেউ বললে ভূত পেয়েছিল। কিন্তু বড় বাগদিনী মরেছে অনাহারের শীর্ণতায় ও সম্ভবত আশ্বিন কার্তিক মাসের ম্যালেরিয়ায় ভুগে। কেউ একটু জলও দেয়নি তার মুখে। কেই বা দেবে জঙ্গলে? জানতই বা কে
বড় বাঘদিনীর এ আত্মগোপনের রহস্য তার সঙ্গেই পরপারে চলে গেল। আমার আজকের গল্পটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।